রাত তখন ৩টা বাজে। ঢাকার মিরপুরের একটা সরু গলিতে একটা ১৫ বছরের ছেলে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র একটা পাতলা জামা আর লুঙ্গি পরে, হাতে একটা ছোট্ট পলিথিনের ব্যাগ। তার মধ্যে দুটো জামা, একটা পুরনো বই আর একটা ভাঙা মোবাইল। বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। পেছনে বন্ধ হয়ে গেছে বাড়ির দরজা। ভেতর থেকে ভেসে আসছে বাবার চিৎকার, আর কোনোদিন এই দরজায় পা দিবি না, তুই আমার ছেলে না। মা একবারও বের হননি। সেই ছেলেটার নাম রাকিব। কিন্তু রাকিব নিজেকে কখনো রাকিব মনে করেননি। ছোটবেলা থেকেই রাকিব জানতো সে অন্যদের মতো না। ক্লাস 4-এ পড়ার সময় যখন অন্য ছেলেরা মাঠে ফুটবল খেলতো, রাকিব তখন বাড়িতে মায়ের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়াতো। মা দেখলে বকতেন, কিন্তু মেরে তাড়িয়ে দিতেন না। বাবা একবার দেখে ফেলেছিলেন, সেদিন বেল্ট দিয়ে মার খেয়েছিল রাকিব। পুরো পিঠ লাল হয়ে গিয়েছিল। তারপরও রাকিব বুঝতে পারেনি কেন সে ভুল। কারণ আয়নার সামনে দাঁড়ালে তার মনে হতো এই মেয়েটাই আসলে সে। ক্লাস 6-এ একবার স্কুলের নাটকে মেয়ের চরিত্রে অভিনয় করেছিল রাকিব। সেটা ছিল জীবনের সেরা দিনগুলোর একটা। শিক্ষক বলেছিলেন, তোমার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। কিন্তু স্কুলের বাইরে বেরোতেই সহপাঠীরা বলতে শুরু করলো, হিজড়া হিজড়া। সেদিন থেকে শুরু হলো এক নতুন যন্ত্রণা। ক্লাস 8-এ উঠতে উঠতে রাকিব পুরো একা হয়ে গিয়েছিল। না বন্ধু ছিল, না পরিচিত ছিল কেউ। সবাই দূরে সরে গেছে। এমনকি যাকে সবচেয়ে কাছের বন্ধু বলে মনে করত, সেই আরিফও একদিন মুখের ওপর বলে দিল, তোর সাথে চলাফেরা করলে মানুষ আমাকেও হিজড়া বলবে। রাকিব সেদিন বাড়ি ফিরে পুরো রাত কাঁদল। মাকে একবার বলতে চেষ্টা করেছিল। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, নামাজ পড়া ঠিক হয়ে যাবে। ক্লাস 9-এর শেষের দিকে একদিন বাবা আবিষ্কার করলেন রাকিবের ডায়েরি। সেই ডায়েরিতে রাকিব লিখে রাখত তার মনের কথা। সে মেয়ে হতে চায়, সে রিয়া নামে বাঁচতে চায়, সে একজন মানুষ হিসেবে বাঁচতে চায়। সেই রাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। বাবা ডায়েরিটা ছুঁড়ে মারলেন উঠানের মাঝখানে এবং চিৎকার শুরু করলো, পুরো মহল্লা শুনতে পাবে এমনভাবে। মা কাঁদতে কাঁদতে ঘরের কোণে বসে রইলেন, আর রাকিব শুধু ঠায় দাঁড়িয়ে রইল। না কাঁদলো, না কোনো কথা বলল, কারণ সে জানতো এই মুহূর্তটার জন্য সে অনেক দিন ধরে প্রস্তুত ছিল। এই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আজ রাতেই বের হবি। বাবার কণ্ঠ কাঁপছিল না। রাকিব পলিথিনের ব্যাগে দুটো জামা ভরল, বইটা নিল এবং মোবাইলটা নিল। রাকিব মায়ের দিকে একবার তাকালো, কিন্তু মা মুখ ফিরিয়ে নিলেন। তারপর রাকিব বাড়ি থেকে বের হয়ে গেল। মিরপুর থেকে রাতের বাসে চড়ে রাকিব চলে গেল পুরান ঢাকায়। কেন পুরান ঢাকা? কারণ সে একবার শুনেছিল ওখানে একটা দল আছে যারা এরকম মানুষের আশ্রয় দেয়। সেই দলটা খুঁজে পেতে 3 দিন লেগে গেল। 3 দিন রাস্তায় ঘুমালো রাকিব। খেলো যখন যা পেল, কখনো কারো দোকানে পড়ে থাকা পাউরুটি, কখনো কেউ দয়া করে দিল এক মুঠো ভাত। চতুর্থ দিন সে একটা দলের সন্ধান পেল। সেই দলের গুরু ছিলেন একজন মধ্যবয়স্ক ট্রান্সজেন্ডার মানুষ। তার নাম মালা। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা। মালা রাকিবকে দেখে প্রথমে কিছু বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে বের করে দিয়েছে? রাকিব মাথা নাড়ল। কত বছর বয়স? 15। মালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ভেতরে আয়। সেই ছোট্ট বাড়িতে আরও 7 জন ছিল। সবাই রাকিবের মতোই কেউ না কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মানুষ। সবার গল্প প্রায় একরকম। কেউ 16 বছরে বাড়ি ছেড়েছে, কেউ 12 বছরে। এই ছোট্ট দলটাই হয়ে উঠল রাকিবের পরিবার। মালা তাকে একটা নতুন নাম দিলেন, রিয়া। প্রথমবার নিজের নাম শুনে রিয়া কেঁদে ফেলল। কিন্তু এই নতুন পরিবারের সাথে জীবনটা মোটেও সহজ ছিল না। দিনের বেলা রাস্তায় যেতে হতো, বিয়ে বাড়ি, জন্মদিনে গান গেয়ে বা তালি দিয়ে টাকা তুলতে। মানুষ কখনো দিত, কখনো তাড়িয়ে দিত, কখনো অপমান করত। রিয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলতো, এটা আমার জীবন না, এটা সাময়িক। মালা একদিন জিজ্ঞেস করলেন, তুই কি করতে চাস জীবনে? রিয়া বলল, পড়তে চাই। মালা হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, পড়বি? কিন্তু এখানে থাকলে পড়া হবে না, তোকে বেরিয়ে যেতে হবে একদিন। রিয়ার বয়স যখন 17, তখন একটা ঘটনা ঘটল যা তার জীবনটা বদলে দিল। পুরান ঢাকায় একটি এনজিও অফিসে কাজ করতেন সামিরা আপু। তিনি ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে কাজ করতেন। একদিন তিনি এলেন মালার দলের কাছে। রিয়াকে দেখে তিনি থমকে গেলেন। তুমি কি পড়তে চাও? রিয়া সরাসরি চোখের দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ। সামিরা আপু বললেন, তাদের একটা বৃত্তি প্রকল্প আছে যেখানে ট্রান্সজেন্ডার তরুণ তরুণীরা আবার পড়াশোনা শুরু করতে পারবে। থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা এবং মাসিক কিছু ভাতাও আছে। কিন্তু শর্ত একটাই, পরীক্ষায় নিয়মিত ভালো ফল করতে হবে। রিয়া রাজি হলো।
মালা সেদিন তাকে জড়িয়ে ধরে বললেন, যা, কিন্তু নিজেকে কখনো ছোট মনে করিস না। সামিরা আপুর হোস্টেলে উঠে রিয়া প্রথম রাতে ঘুমাতে পারেনি। 2 বছর রাস্তায় কাটানোর পর একটা মাথার উপর ছাদ পেয়েছে, এই অনুভূতিটা সে হজম করতে পারছিল না। পরদিন ভোরবেলা উঠে সে বই খুলে বসল। 2 বছর পড়াশোনা থেকে দূরে থাকায় অনেক কিছু ভুলে গেছে, কিন্তু রিয়ার জেদ ছিল অসাধারণ। সে জানতো এই সুযোগ আর আসবে না। 3 মাস পর এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করল রিয়া। পরীক্ষা দিল, ফল বের হলো। জিপিএ 4.78 পেলেন। সামিরা আপু খবরটা শুনে কাঁদলেন। রিয়া শুধু বলল, এটা তো কেবল শুরু। এইচএসসিতে ভর্তি হতে গিয়ে প্রথমে বড় ধাক্কাটা খেল রিয়া। কলেজের অধ্যক্ষ ফর্ম ফেরত দিয়ে বললেন, আমাদের কলেজে এই ধরনের শিক্ষার্থী নেওয়া হয় না। রিয়া সেদিন কিছু বলেনি। বাইরে বেরিয়ে একটা গাছের নিচে বসে 10 মিনিট চুপ করে থাকলো। তারপর উঠে গেল পরের আর একটা কলেজে। সেই কলেজেও তাকে ভর্তি নিল না। 3য় কলেজে গিয়ে এক তরুণ অধ্যাপকের সামনে পড়ল। তিনি রিয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখলেন, তারপর চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, কাল সকাল 9টায় ক্লাস। রিয়া আবারও কাঁদল, কিন্তু এবার আনন্দে। কলেজে ঢুকতেই নতুন সমস্যা। সহপাঠীরা কেউ কেউ পাশে বসতে চাইতো না, কেউ কেউ মন্তব্য করত, এই হিজড়াটা কি এখনও আসছে? রিয়া সেসব কানে না তুলে বই নিয়ে বসে থাকত। একদিন এক মেয়ে এসে তার পাশে বসলো। মেয়েটির নাম তামান্না। সে বলল, আমি তোমার সাথে পড়তে চাই, তুমি কি অঙ্কটা আমাকে বুঝিয়ে দেবে? সেটাই ছিল রিয়ার প্রথম বন্ধুত্ব। তামান্না রিয়াকে বলেছিল, তুমি জানো তুমি ক্লাসের সবচেয়ে মেধাবী? তুমি সেটা বিশ্বাস করো না? রিয়া হেসেছিল, আমি বিশ্বাস করি, আমি শুধু প্রমাণ করার সুযোগ খুঁজছি। সেই সুযোগ এলো এইচএসসি পরীক্ষায়। এবার তার রেজাল্ট জিপিএ 5। পুরো কলেজের রিয়াই একমাত্র ট্রান্সজেন্ডার শিক্ষার্থী যে পূর্ণ জিপিএ পেয়েছে। স্থানীয় একটা পত্রিকায় ছোট্ট একটা সংবাদ বের হলো, সেখানে রিয়ার কথা লেখা ছিল। রিয়ার বাবা সেই পত্রিকাটা পড়েছিলেন কিনা সেটা রিয়া জানতো না, কিন্তু পত্রিকাটা মালার কাছে পৌঁছেছিল। মালা ফোন করেছিলেন, রিয়া তুই সত্যি দেখিয়ে দিয়েছিস। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। রিয়া যেদিন ফর্ম জমা দিতে গেল, সেদিন ক্যাম্পাসে তার দিকে অনেকে তাকিয়েছিল, কিন্তু রিয়া থামেনি। ভর্তি পরীক্ষার হলে ঢুকতে গিয়ে দারোয়ান তাকে আটকে দিল এবং বলল, আপনি কোন দলে বসবেন, ছেলে না মেয়ে? রিয়া শান্ত গলায় বলল, আমি ট্রান্সজেন্ডার, আমার জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? দারোয়ান অবাক হয়ে গেল। ততক্ষণে সামিরা আপু এগিয়ে এলেন। বিষয়টা মিটিয়ে রিয়া পরীক্ষার হলে ঢুকলো। পরীক্ষার প্রশ্ন দেখে রিয়ার মুখে হাসি ফুটল। এগুলো তো সে সব পারে। 3 ঘন্টা পর বের হয়ে এলো। পরীক্ষার ফল বের হলো 2 সপ্তাহ পর। রিয়া সমাজবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। সেদিন সামিরা আপু, তামান্না, মালা সবাই একসাথে খাবার খেলেন রিয়ার সাথে। ছোট একটা আনন্দ অনুষ্ঠান, একটা কেকও ছিল। রিয়া কেকটা কাটতে গিয়ে হঠাৎ থেমে গেল। সে ভাবল তার মায়ের কথা। মা কি জানেন তার সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে? বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। রিয়া ক্লাসে ঢুকতেই পুরো রুম একটু থামল। সবাই তার দিকে তাকালো। রিয়া সামনের সারিতে বসলো। শিক্ষক ক্লাসে এলেন, পরিচয় পর্ব শুরু হলো। রিয়ার পালা এলে সে উঠে বলল, আমার নাম রিয়া, আমি ট্রান্সজেন্ডার, আমি এখানে শুধু পড়তে এসেছি। ক্লাসরুমে নীরবতা নেমে এলো। তারপর একজন ছাত্র হাত তুলে দিল, একজন দিল, তারপর আরেকজন, তারপর আরও কয়েকজন। 1 মিনিটের মধ্যে পুরো ক্লাস হাততালি দিচ্ছে। রিয়া সেই মুহূর্তে বুঝতে পারল পৃথিবী পাল্টাচ্ছে, ধীরে হলেও পাল্টাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের 4 বছর ছিল কঠিন কিন্তু সুন্দর। পড়াশোনার পাশাপাশি রিয়া যোগ দিল মানবাধিকার সংগঠনে। সেখানে সে বক্তৃতা দিতে শুরু করলো ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার নিয়ে। প্রথম বক্তৃতায় তার গলা কাঁপছিল, দ্বিতীয় বক্তৃতায় একটু কম, এবং 10ম বক্তৃতায় সে মঞ্চে উঠে বলল এমন কথা যে পুরো হল নিঃশব্দ হয়ে গেল। আমাকে বলা হয়েছিল আমি মানুষ না, আমি প্রমাণ করতে চাই আমি শুধু মানুষ না, আমি এই দেশের একজন নাগরিক এবং আমি এই দেশের জন্য কিছু করতে চাই। সেই বক্তৃতার ভিডিও ভাইরাল হলো সামাজিক মাধ্যমে। হাজার হাজার মানুষ শেয়ার করলো। মন্তব্যের মধ্যে একটা মন্তব্য ছিল, এই মেয়েটার নাম মনে রেখো। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে রিয়া থিসিস লিখল বাংলাদেশ ট্রান্সজেন্ডার মানুষদের সামাজিক ও আইনগত অবস্থার উপর। তার গবেষণা পর্যবেক্ষক অধ্যাপক সালেউদ্দিন থিসিস করে বললেন, রিয়া, এটা শুধু থিসিস না, এটা একটা দলিল। সেই থিসিস পাঠানো হলো জাতিসংঘের একটি মানবাধিকার সম্মেলনে। রিয়ার বয়স তখন 22। সে জানতে পারল জাতিসংঘ তাকে ঢাকায় আয়োজিত একটি আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে ট্রান্সজেন্ডার হিসেবে এই প্রথম কেউ এই মঞ্চে উঠবে।
সেই সম্মেলনে ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক। রিয়া মঞ্চে উঠল, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। মাথার ভেতরে ভেসে এলো সেই রাতের ছবি। 15 বছরের একটা ছেলে, হাতে পলিথিনের ব্যাগ, বৃষ্টিতে ভিজছে, পেছনে বন্ধ হয়ে যাচ্ছে বাড়ির দরজা। তারপর সে চোখ খুলল, বলা শুরু করলো, আমার জন্ম হয়েছিল এই দেশে, আমার বাবা মা এই দেশের মানুষ, আমি এই মাটিতে বড় হয়েছি, কিন্তু 15 বছর বয়সে আমাকে রাস্তায় থাকতে হয়েছিল শুধু এই কারণে যে আমি ট্রান্সজেন্ডার। আজ সেই রাস্তার মেয়েটা এই মঞ্চে দাঁড়িয়ে আছে। এটা কি আমার একার গল্প? না, বাংলাদেশে হাজারো রিয়া আছে তারা এখনও রাস্তায় বসে স্বপ্ন দেখছে। আমার একটাই আবেদন, তাদের একটু সুযোগ দিন, শুধু একটু সুযোগ, বাকিটা তারা নিজেরাই করে নেবে। পুরো হল নিস্তব্ধ। তারপর উঠে দাঁড়িয়ে করতালি। সেই রাতে রিয়ার বক্তৃতার ভিডিও দেশের প্রতিটি টিভি চ্যানেলে প্রচার করা হলো। পরদিন সকালে রিয়ার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। ফোনটা রিয়া ধরল। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর, রিয়া। রিয়া সেই কণ্ঠ চিনতে পারল, তার মায়ের গলা। 7 বছর পর রিয়া কথা বলতে পারল না, গলায় যেন কিছু একটা আটকে গেল। মা কাঁদছিলেন আর বললেন, কাল টিভিতে তোকে দেখলাম, তোর বক্তৃতা শুনলাম, আমি বুঝতে পারিনি তখন, মাফ করে দে আমাকে। রিয়া দীর্ঘ সময় চুপ করে থাকলো, তারপর বলল, মা তুমি কি এখন ভালো আছো? মা বলল, আছি কোনো মতো, তোকে একটু দেখতে চাই। রিয়া চোখ মুছল, তারপর বলল, আসো। সেদিন বিকেলে মা এলেন, বাবা আসেননি। মা দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে থাকলেন, তারপরে গিয়ে এসে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদল। কতক্ষণ কাঁদল কেউ জানে না। মা বললেন, তুই এতদিন কি করে বাঁচলি? রিয়া বলল, জেদ দিয়ে। রিয়ার বয়স তখন 24। তখন সরকার একটা ঘোষণা দিল, বাংলাদেশে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার মানুষদের জন্য একটা বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে এবং সেই তহবিলের নীতিমালা তৈরিতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো রিয়াকে। রিয়া সেই সুযোগে তৈরি করলো একটি বিস্তারিত নীতিমালা। ট্রান্সজেন্ডার শিশুদের স্কুলে পড়ার নিশ্চিত সুযোগ, সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডার কোটা, ট্রান্সজেন্ডার মানুষদের জন্য স্বাস্থ্যসেবা, পরিবার থেকে বিতাড়িত ট্রান্সজেন্ডার তরুণদের জন্য আশ্রয়কেন্দ্র। এই নীতিমালা যখন সরকারিভাবে গৃহীত হলো, সেদিন পত্রিকায় হেডলাইন ছিল, ট্রান্সজেন্ডার অধিকারের নতুন অধ্যায়, নীতিমালার কারিগর রিয়া। সেই পত্রিকাটা কেউ একজন পাঠিয়ে দিয়েছিল মিরপুরের একটা বাড়িতে। সেই বাড়িতে একজন বাবা বসেছিলেন। পত্রিকাটা হাতে নিয়ে তিনি অনেকক্ষণ তাকিয়ে থাকলেন মেয়ের ছবির দিকে। তারপর তিনি ফোন তুললেন, ডায়াল করলেন একটি নম্বর। ওপাশে ফোন ধরল রিয়া। রিয়া রিয়া সেই গলা চিনতে পারল, হাত কাঁপছিল। বাবা বললেন, আমি ভুল ছিলাম, মাত্র 4টা শব্দ, কিন্তু রিয়ার কাছে মনে হলো পুরো পৃথিবীটা সেই মুহূর্তে হালকা হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর রিয়া গেল পুরন ঢাকায়। সেই ছোট্ট বাড়িটার সামনে দাঁড়ালো। মালা দরজায় দাঁড়িয়েছিলেন, যেন জানতেন রিয়া আসবে। রিয়া মালার পায়ে হাত দিয়ে সালাম করলো। মালা তাকে তুলে ধরলেন, বললেন, এটা কি করছিস? তুই এখন তো বড় মানুষ। রিয়া বলল, আমি যখন ছোট ছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেটা আমার মনে আছে। মালা হাসলেন। রিয়া বলল, আপু, আমি একটা প্রকল্প শুরু করতে চাই, ঠিক এই ধরনের আরও অনেক বাড়ি, যেখানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ট্রান্সজেন্ডার ছেলেমেয়েরা থাকতে পারবে, পড়তে পারবে। মালার চোখ ভিজে গেল। টাকা কোথা থেকে আসবে? সরকারি তহবিল থেকে, আর আমি নিজেও দেব। সেই প্রকল্পের নাম রাখা হলো মালার আলো। প্রথম বছরেই সারা দেশে 5টি কেন্দ্র খোলা হলো। রিয়ার বয়স এখন 25। সেদিন জাতীয় পর্যায়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সামাজিক পরিবর্তনে অবদান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে রিয়া। মঞ্চে উঠে পুরস্কারটা হাতে নিল। দর্শক সারিতে বসে আছেন তার মা, নতুন শাড়ি পরে, চোখে জল। পাশে বসে আছেন বাবা, সাদা পাঞ্জাবি পরে চুপ করে। স্বামীরা, আপু আছেন, তামান্না আছে, মালা আছেন। রিয়া মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, এই পুরস্কারটা আমার জন্য না, এটা সেই 15 বছরের ছেলেটার জন্য যে রাত 3টায় বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তারপরে বাঁচার স্বপ্ন দেখেছিল। এটা মালা আপুর জন্য, তিনি আমাকে প্রথম নাম দিয়েছিলেন। এটা সেই হাজারো রিয়ার জন্য যারা এখনও কোথাও না কোথাও অন্ধকারে বসে আলোর স্বপ্ন দেখছে। তোমাদের আমি বলতে চাই, থেমে দিও না। পৃথিবী পাল্টাচ্ছে, ধীরে পাল্টাচ্ছে, কিন্তু পাল্টাচ্ছে তো। এবং তোমরা সেই পরিবর্তন। পুরো হলের মানুষ উঠে দাঁড়ালো। রিয়া মঞ্চ থেকে নেমে এলো।
বাবা এগিয়ে আসলেন। দুজন মুখোমুখি দাঁড়ালেন। বাবা একটা কথাও বললেন না, শুধু রিয়ার মাথায় হাত রাখলেন। রিয়া চোখ বন্ধ করলো। 10 বছরের কষ্ট, লড়াই, একাকিত্ব সব কিছু যেন সেই এক মুহূর্তে গলে গেল। রিয়ার গল্প আসলে একটা প্রশ্নের গল্প। সেই প্রশ্নটা হলো, একটা মানুষকে কি শুধু তার পরিচয়ের কারণে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায়? রিয়া সেই প্রশ্নের উত্তর দিয়েছে তার জীবন দিয়ে। সে দেখিয়েছে পরিচয় যাই হোক, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। আজ বাংলাদেশে হাজারো রিয়া আছে, কেউ কেউ এখনো রাস্তায়, কেউ কেউ অন্ধকারে। তাদের জন্য একটাই কথা, রিয়া যেহেতু পেরেছে, তুমিও পারবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে শেয়ার করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।